হ্যাঁ, হ্যালো স্টুডেন্ট। আজকে আবার শুরু করতে যাচ্ছি তোমাদের আর একটা চ্যাপ্টারের ওপর সাজেশান নিয়ে। তো এর আগের দিন তোমাদেরকে আমি 3টে চ্যাপ্টার দিয়েছি, যেটা প্ল্যান্ট ফিজিওলজি কভার হয়ে গেছে। আজকে হিউম্যান ফিজিওলজি শুরু করছি। হিউম্যান ফিজিওলজি শুরু করছি। তো হিউম্যান ফিজিওলজির প্রথম চ্যাপ্টার যেটা দিচ্ছি সেটা হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তো দেখো, এটা আমি একটু আগে দিতে শুরু করেছিলাম, হঠাৎ করে কি ডিফেক্ট হলো, গায়েব হয়ে গেল, তাই আবার তোমাকে শুরু করতে হচ্ছে। যখন পড়াতে গিয়ে অনেকটা আমি লিখেও দিয়েছিলাম, তা আবার রিপিট করতে হচ্ছে, দেখে নাও। তো হ্যাঁ, প্রতিটি প্রশ্ন মানে 2। এর আগে যেমন ছিল এখানেও তাই। প্রথমে 2 নম্বর প্রশ্ন থাকবে, তারপর 3 নম্বর প্রশ্ন থাকবে, তারপর 5। কিন্তু এর আগে কিন্তু প্ল্যান ফিজিওলজি কী ছিল, 2 3 4, এখানে কিন্তু 2 3 5। ব্রড কোশ্চেনটা কিন্তু 5 নম্বরের। দেখো, শুরু করি। সার্কোলোমা ও সার্কোপ্লাজম কি? সার্কোলোমা হচ্ছে পেশিতন্তুর আবরণকে, সার্কোপ্লাজম হচ্ছে পেশিতন্তুর সাইটোপ্লাজমকে। পেশি সংকোচনে অংশগ্রহণকারী দুটি প্রোটিনের নাম অ্যাক্টিন মায়োসিন। এই যে কিছুক্ষণ আগে তোমার লিখছিলাম, এতটা আমার হয়ে গেছিলো যেটুকু পর্যন্ত লেখা আছে। আচ্ছা, যাই হোক। তো পেশি সংকোচনে অংশগ্রহণকারী দুটো প্রোটিন নাম হচ্ছে অ্যাক্টিন মায়োসিন। সার্কোমিয়ার কাকে বলে? সার্কোমিয়ার হচ্ছে পেশিতন্তুর সংকুচি এককে, অথবা বলতে পারো দুটি পাশাপাশি জেড লাইনের অন্তর্বর্তী অঞ্চলকে। তো তোমরা লিখবে কেমন করে বলো তো? দুটি একসঙ্গে লিখতে হবে, ওরকমভাবে করবে। লিখবে পাশাপাশি দুটি বলবে এই পেশিতন্তুর দুটি জেড লাইনের পাশাপাশি, না পাশাপাশি কথা বলতে হবে, বলবে পেশিতন্তুর দুটি পাশাপাশি জেড লাইনের অন্তর্বর্তী অঞ্চলকে বলা হয় সার্কোমিয়ার, এবং এটি হলো পেশিতন্তুর সংকোচী একক। তবে দুটো একসঙ্গে হয়ে গেল, তাই না? আচ্ছা, মানবদেহে কঙ্কাল পেশিতে অবস্থিত 2 প্রকার ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্ট আর মায়োসিন ফিলামেন্ট। আমি ফিলামেন্ট কিন্তু লিখিনি, তোমরা লিখে নেবে অ্যাক্টিন ফিলামেন্ট, মায়োসিন ফিলামেন্ট। আচ্ছা, অ্যাক্টিন ফিলামেন্ট কী কী প্রোটিন দিয়ে তৈরি? দেখো, অ্যাক্টিন ফিলামেন্ট 3টে প্রোটিন দিয়ে তৈরি। কী কী? অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন আর ট্রোপোনিন। আর পেশিতন্তুর দুটি জেড লাইনের অন্তর্বর্তী অংশকে সার্কোমিয়ার বলে। এই যে সার্কোমিয়ার কাকে বলে? তো আমি বললাম না, পেশিতন্তুর দুটি জেড লাইনের অন্তর্বর্তী অংশকে সার্কোমিয়ার বলে। এটি হচ্ছে পেশিতন্তুর সংকুচি একক। যাক, এখানে শুধু সার্কোমিয়ারটা লিখলেই হবে। আচ্ছা, পেশিকুলার আই ব্যান্ড ও এ ব্যান্ড ও আই ব্যান্ডে উপস্থিত প্রোটিনগুলোর নাম। আই ব্যান্ড মানে কি বলতো? থিক প্রোটিন। এই এ ব্যান্ড মানে হচ্ছে থিক প্রোটিন, আর আই ব্যান্ড মানে হচ্ছে থিন প্রোটিন। তো থিক প্রোটিন একটাই মানে প্রোটিন দিয়ে গঠিত, তাই না, যেটা হচ্ছে মায়োসিন। আর আই ব্যান্ড মানে থিন প্রোটিন 3 প্রকার প্রোটিনে গঠিত। আই ব্যান্ড মানে কি তোমার ওই এর কথা বলেছে, অ্যাক্টিন ফিলামেন্টের কথা বলেছে। তো অ্যাক্টিন ফিলামেন্টাস যেটা আছে, ওই অ্যাক্টিন ফিলামেন্টাস 3টে প্রোটিনে গঠিত। এই যে অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন আর ট্রোপোনিন। তো এখানে আই ব্যান্ডে উপস্থিত প্রোটিনগুলোর নাম এই 3টে লিখবে, অ্যাক্টিন, ট্রোপোমায়োসিন আর ট্রোপোনিন। আর এ ব্যান্ডে লিখবে মায়োসিন, ব্যাস। শ্বেত পেশি আর লোহিত পেশিতন্তুর পার্থক্য লেখো। দেখো, শ্বেত পেশি আর লোহিত পেশি। শ্বেত পেশি হচ্ছে সাদা, কারণ এখানে মায়োগ্লোবিনের পরিমাণ কম। লোহিত পেশি হচ্ছে লাল, কারণ এখানে মায়োগ্লোবিনের পরিমাণ বেশি, তাই না? লোহিত পেশিতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে, শ্বেত পেশিতে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কম থাকে। লোহিত পেশি সংকোচন খুব ধীরে ধীরে হয়, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে, মানে দীর্ঘক্ষণ হয়। কিন্তু শ্বেত পেশি, আচ্ছা, এটা তোমার পার্থক্য দিয়ে দিই, তার থেকে তোমাদের লিখিয়ে দিই আমি বলার থেকে, তার থেকে ফটাফট হয়ে যাবে তোমাদের বলার থেকে। এই দেখো, এই যে একটু আগে দেখাচ্ছিলাম, এই এই পয়েন্ট যদি 3টে পয়েন্ট লেখো, তবে এই পয়েন্ট আর এই পয়েন্টে লিখবে। এইটা, এটা মানে মায়োগ্লোবিন যেটা অবসাদগ্রস্ত, আর মাইটোকন্ড্রিয়ার পরিমাণ। তারপর যদি লিখতে হয় তো এটা লিখবে। আর তোমরা যে কোনো খুশি লিখতে পারো, তবে আমি যেটা মানে ইম্পর্টেন্ট সেগুলো কথাই বলছি বেশি। এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটাকে তো অবশ্যই লিখবে। দুটো লিখতে গেলে এইটা আর এটা লিখবে, ঠিক আছে? এরপরে যদি লিখতে হয়, তো এই লিনকাল যে বলেছি, লিনকাল তোমাদের অনেকের কনসেপ্ট না থাকলেও হয়তো মনে থাকবে না, ওই জন্য এই লিনকালটা আমি দিলাম না। তো এইটা আর এটা দুটো আমাদের মাইটোকন্ড্রিয়ার সঙ্গে তোমার খুবই পরিচিত, মাইগ্লোবিন সম্পর্কে তোমার খুবই পরিচিত, এই জন্য দুটো বললাম, আর এই দুটি প্রধান। এরপরে যদি লিখতে হয়, এটা লিখে দেবে, অসুবিধা নেই। আচ্ছা, তারপর কি আছে দেখি, দেখা যাক। শ্বেত পেশি, হলুদ পেশি। কলাস্থানিকভাবে কোন ধরনের পেশিতে সাইনসাইটেল গঠন দেখা যায়? এটা হবে অস্থি পেশিতে। সাইনসাইটেল মানে কি জানো? সাইনসাইটেল মানে হচ্ছে যেখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তাকে সেনোসাইট বলা হয়। ওই সেনোসাইট থেকে সাইনোসাইটেল বলা হয়। তো যে পেশিতে, তো কোন পেশিতে অনেকগুলো নিউক্লিয়াস থাকে? একমাত্র অস্থি পেশিতে। তাহলে উত্তর হবে অস্থি পেশি। অস্থি পেশিকে কঙ্কাল পেশিও বলা হয়, তাই না?
সিনসাইটাল সিনোসাইট মানে হচ্ছে যে বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে, তো এখানে পেশিতে সিনসাইটাল গঠন করে কে অস্থিপেশি। অস্থিপেশিতে কিন্তু অনেকগুলো বহু নিউক্লিয়াসযুক্ত। আচ্ছা, দ্রুত দৌড়ানোর জন্য কোন পেশি সাহায্য করে? দেখো, দ্রুত দৌড়ানোর জন্য সাহায্য করে কোয়াড্রিসেপস। হ্যাঁ, এই দেখো, কোয়াড্রিসেপস পেশি, হ্যামস্ট্রিং পেশি, হ্যাম স্ট্রিংস, গ্লুটস GLUTES, কার্ভস CALVES, আর কোর। এই কটা পেশি তোমাদের দৌড়ানোর জন্য সাহায্য করে। বেশ, অস্থিপেশিকে সহায়ক পেশি বলে কেন? এটা তোমরা এটাই হয়তো পড়েছো, মনে আছে, যায় না। অস্থিপেশিকে সহায়ক পেশি বলে কারণ এই পেশির দৈর্ঘ্য বরাবর এবং আড়াআড়িভাবে দাগ দেখা যায়। ঠিক আছে, দাগ দেখা যায়, এই জন্য একে সহায়ক পেশি বলে। মানে কি আছে? রেখ মানে রেখা। তো যে পেশিতে রেখা আছে, তো রেখাটা কেমন আছে? দৈর্ঘ্য বরাবর আছে এবং আড়াআড়িভাবেও আছে। মানবদের দীর্ঘতম ও ক্ষুদ্রতম পেশির নাম। মানবদের দীর্ঘতম ক্ষুদ্রতম পেশি, এটা মনে হচ্ছে কঙ্কাল লিখতে হবে, বুঝলে? মনে হয় কঙ্কাল হবে এটা। তো দীর্ঘতম কম্পাল হবে ফিমার। ফিমার মানে ওই যে আমাদের জাঙের যে হাড়টা আছে লম্বা। আর ছোট হবে স্টেপিস। স্টেপিস মানে হচ্ছে কানের মধ্যে যেটা আছে, এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে সবথেকে ছোট, আর এটা হচ্ছে বৃহত্তম, এই দীর্ঘতম। দীর্ঘ মানে লম্বা। আচ্ছা, দেখো, পূর্ণ বা ব্যর্থ সূত্র কি? আচ্ছা, পূর্ণ বা ব্যর্থ সূত্র মানে হচ্ছে, ধরো কোনো পেশিকে যদি যথেষ্ট পরিমাণ উদ্দীপনা দেওয়া হয়, তারপরেও যদি না যথেষ্ট, আবার বলছি, যদি কোনো পেশিকে যথেষ্ট মাত্রায় উদ্দীপিত করা হয়, তবে সর্বাধিক পেশিটি সংকুচিত হয়। এরপরেও যদি উদ্দীপনার তীব্রতা বাড়ানো হয়, তবে কিন্তু পেশি আর সংকুচিত হয় না। এটাকে বলছে পূর্ণ বা ব্যর্থ সূত্র। ঠিক আছে। আচ্ছা, এটা আমি বই থাকলে বইও দিয়ে দিচ্ছি, তোমার দেখলে একটু সুবিধা হবে। দাও, দিয়ে দিলেই ভালো। এই যে এখানে আছে, তাও দেখে নাও। এই যে পূর্ণ বা ব্যর্থ সূত্র দেখে নাও। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো, নিঃসাড়কাল বলতে কি বোঝো? কোনো পেশির নিঃসাড়কাল সর্বোচ্চে কি? কোন পেশির নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘ? এটা হবে হৃৎপেশির নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘ। নিঃসাড়কাল কাকে বলছে? ধরো একটা পেশিকে তুমি উদ্দীপিত করেছো, করার পর যদি অল্প সময়ের মধ্যে আবার যদি উদ্দীপিত করো, তবে কিন্তু পেশি কিন্তু খুব একটা রেসপন্স করে না, ওটাকে বলছে নিঃসাড়কাল। তাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, বই থেকে। আর যারা করে রেখেছো তাদের রিভিশন হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। নিঃসাড়কাল, নিঃসাড়কাল, এই যে এখানে দেখো, এই যে নিঃসাড়কাল, দেখে নাও। পেশিতে প্রথম উদ্দীপনা প্রয়োগের পর একটি নির্দিষ্ট সংক্ষিপ্ত সময়ে দ্বিতীয়বার ওই পেশিতে উদ্দীপনা প্রয়োগ করলে পেশি উত্তেজিত হয় না, এই সময়কালকে নিঃসাড়কাল বলা হয়। অস্থি পেশির হচ্ছে 0.01, আর হৃৎপেশির ক্ষেত্রে হচ্ছে 0.53 সেকেন্ড। তার মানে নিজের ভাষায় কী বলবে বলতো? আমি যেটা কী বললাম, যে পেশিতে, নিজের ভাষাতে বলতে পারে যে পেশিতে প্রথম উদ্দীপনা দেওয়ার পর অল্প সময়ের মধ্যে আবার যদি দ্বিতীয়বার ওই পেশিকে উদ্দীপনা দেওয়া হয়, তবে কিন্তু পেশি উত্তেজিত হয় না, এই সময়কালকে বলছে নিঃসাড়কাল। হয়েছে? আমি নিজের ভাষাতে বললাম, এবার তোমরা বই ভাষা দেখে নেবে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, তবে কোন পেশি নিঃসাড়কাল বেশি সবচেয়ে দীর্ঘ? এটা হবে হৃৎপেশি। হ্যাঁ, হৃৎপেশি। আচ্ছা, অস্থিপেশির টিটেনাস কাকে বলে? অস্থিপেশির টিটেনাস, অস্থিপেশির টিটেনাস মানে কি বলতো? মানে কোনো একটা অস্থি অস্থিপেশি টিটেনাস হচ্ছে যে অল্প সময়ের ব্যবধানে, হ্যাঁ, অল্প সময়ের ব্যবধানে যদি পেশিটাকে উদ্দীপ্ত করো, তবে পেশিটি কোনো প্রসারণ হবে না এবং সংকুচিত হয়েই থাকে। ঠিক আছে, এবং এই সংকুচিত হচ্ছে, তো তাদের কী হচ্ছে? পেশি টানও বাড়তে থাকে। এই যতক্ষণ সংকুচিত থাকবে ততক্ষণ মধ্যে বাড়তে থাকে। আচ্ছা, এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমরা দেখিয়ে দিলে ভালো বলার থেকে। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন তো বেশ কয়েক লাইন লিখতে লিখে নেবে। এই যে পেস্টান, এই সরি টিটনাস। হ্যাঁ, এই যে আমি আর পড়ছি না,
আমরা পজ করে দেখে নেবে। আচ্ছা, এবার কি আছে, পেশি সংকোচনে ক্যালসিয়ামের ভূমিকা কী, এটাও দেখিয়ে দিচ্ছি। কারণ এটা 2-3 লাইনে লিখতে হবে, তো আমি আর বলছি না, বলে টাইম নষ্ট। এই যে পেশি সংকোচনে ক্যালসিয়ামের ভূমিকা কী, দেখো এই যে এই যে এইটুকু, এই যে এখান থেকে এখানে। তারপর কি আছে, কঙ্কাল পেশির সংকোচন প্রশ্নের সময় সার্কোমিয়ার কোন অংশের দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে? সার্কোমিয়ারের কোন অংশের দৈর্ঘ্য? জেড অংশ, হ্যাঁ, বা জেড অঞ্চল, জেড অঞ্চল, এ অঞ্চল, মুখে বলছি জেড আর লিখছি দেখো এ অঞ্চল। অ্যাক্টিনের সক্রিয় স্থান কোন গ্লোবুলার প্রোটিন দ্বারা আবৃত থাকে? ট্রোপোনিন, যে লিখেছিলাম হচ্ছে ট্রোপোনিন, ট্রোপোনিন, বুঝালাম? একটু পড়ে নেবে, এগুলো কিন্তু খুব একটা নয়, আমি তাও বুঝিয়ে দিচ্ছি। দেখো ট্রোপোনিন ফোপিন হয়তো অনেকে হয়তো এই ধরো এটা কি, এটা অ্যাক্টিন, তোমার তো পড়েছো তাই না? এটা অ্যাক্টিন, অ্যাক্টিনটা এরকম মানে দুটো ইনে তৈরি, তাই তো? এগুলো ঠেকে ঠেকে থাকবে, আমি তাড়াতাড়ি লিখে দেখাচ্ছি বলে হচ্ছে না। এগুলো অ্যাক্টিন, ঠিক আছে? এটা এমনি হয়ে পেঁচাচ্ছে, এটা এরকম হয়ে পেঁচিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাক্টিন। এবার এটা কি টোপোমায়োসিন, টোপোমায়োসিনগুলো এও পেঁচিয়ে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এও এরকম পেঁচিয়ে টোপোমায়োসিনটাও এরকম হয়ে যাচ্ছে এর উপরে, মানে আর এর মাঝে মধ্যে এরকম ছোটো ছোটো প্রোটিন দেখা যায়, যেটা বলছে ট্রোপোনিন। তো যাই, তোমাদেরকে একটা কনসেপ্টটা দেওয়ার জন্য ওরকম লিখলাম হতো। আচ্ছা, তো কী বলছে, ও কঙ্কাল পেশি সংকোচন প্রশ্নের সময় ক্যালসিয়াম ক্লোরাইড হলো অ্যাক্টিনের সক্রিয় স্থান কোন গ্লোবুলার প্রোটিন দ্বারা আবৃত থাকে? তো এই যে এটা বললাম, মাঝে মধ্যে এরকম প্রোটিন থাকে, এটা ট্রোপোনিন, ওর একটি স্থান ট্রোপোনিন প্রোটিন দ্বারা আবৃত থাকে। এটা উত্তর হবে সক্রিয় স্থান কোন গ্লোবুলার প্রোটিন দ্বারা আবৃত থাকে? ট্রোপোনিন। তবে দেখো, অস্থিপেশি সংকোচনের জন্য দায়ী প্রধান নিউরো ট্রান্সমিটার, এটা হচ্ছে অ্যাস্টাইলকোলিন, ঠিক আছে? অস্থিপেশি সংকোচনের জন্য দায়ী প্রধান নিউরো ট্রান্সমিটার হচ্ছে অ্যাস্টাইলকোলিন। পেশি সংকোচনের সময় শক্তি সরবরাহের উৎস কি? এটিপি, এটিপি। এটা হচ্ছে অ্যাস্টাইলকোলিন, অ্যাসিটাইল কোলিন। ট্রোপোমাইসিনের কাজ কি? তো দেখালাম, দেখো ট্রোপোমাইসিনের কাজ, এই যে ট্রোপোমাইসিন, তাহলে কি অ্যাক্টিন মায়োসিনের পার্শ্বীয় অংশকে ঢেকে রাখে, তাই না? এটা হচ্ছে ট্রোপোমায়োসিন। আর এটা হচ্ছে যেটা গোল গোল গুলোগুলো দেখালাম, এটা হচ্ছে অ্যাক্টিন। তো অ্যাক্টিনের পার্শ্বী, অ্যাক্টিন ফিলামেন্টের পার্শ্বীয় অংশ ঢেকে রাখে, ট্রোপোমাইসিন। আচ্ছা, হলো। আচ্ছা, এর কাজ কি? এটা ঢেকে রাখে, আর কি ট্রোপোমাইসিন, সরি, এই কাজটা বললাম আমি, যে ঢেকে রাখে, অ্যাক্টিন মায়োসিনকে পার্শ্বীয় অংশকে ঢেকে রাখে। এর কাজ সংকোচন সাহায্য করা, ঢেকে রাখে প্লাস বলবে সংকোচন সাহায্য করা। ট্রোপোমায়োসিনটা বলবে যে অ্যাক্টিন মায়োসিন বা অ্যাক্টিন ফিলামেন্ট 3 রকম প্রোটিন দিয়ে তৈরি, অ্যাক্টিন, ট্রোপোনিন অ্যান্ড ট্রোপোমায়োসিন। তার মধ্যে ট্রোপোমায়োসিন হচ্ছে এক ধরনের প্রোটিন। কিংবা এটাও বলতে পারো যে এই কি অ্যাক্টিন ফিলামেন্ট 3 ধরনের প্রোটিন দ্বারা গঠিত, তার মধ্যে একটি প্রোটিন হলো ট্রোপোমায়োসিন, বা ট্রোপোমায়োসিন এক ধরনের প্রোটিন যেটা অ্যাক্টিন ফিলামেন্টে থাকে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, কি পেশি সংকোচনের জন্য প্রয়োজনীয় এটিপি এর উৎসেচক কোথায় অবস্থিত? পেশি সংকোচনের জন্য এটিপি এর উৎসেচক ট্রোপোনিনে অবস্থিত। ট্রোপোনিন প্রোটিনে অবস্থিত, এটা অবস্থিত হচ্ছে ট্রোপোনিন, এটিপিএসটা ট্রোপোনিন অবস্থিত, বা ট্রোপোনিনের হেডে অবস্থিত বললেও পারো। ট্রোপোনিন দুটো অংশ নিয়ে গঠিত। দেখো ট্রোপোনিনটা কেমন বলো তো, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে আছে, এরকম এরকম মাথা আছে ওপরটা, এরকম গোল মাথা। তো এইটুকু হচ্ছে লেজ, এটুকু হচ্ছে হেড, এই হেডে থাকে এটিপিএস। তো এর মধ্যে ট্রোপোনিনে অবস্থিত ওর মাথায় বলতে পারো, বা ট্রোপোনিনের মস্তিষ্কে বা মাথায়। আচ্ছা, তারপর কি কোনটা পড়ছিলাম? আচ্ছা, এটা তো হলো। আচ্ছা, এটা একটা আছে কি,
পেশি সংকোচনের সময় কোন যৌগটি এডিপিকে এটিপি পরিণত করে? এটা হবে এই, এটাতে বললাম মায়োসিনের, এই কি বললাম, মায়োসিনের হেডে, তাই তো? ট্রোপোনিনের মাথায় অবস্থিত। আর পেশি সংকোচনের সময় কোন যৌগটি এডিপিকে এটি পরিণত করে? ওই যে ওইটা, ওই, আরে কি ভুলে গেলাম, তোমার সিপি, ওর সংক্ষিপ্ত নাম হচ্ছে সিকি, এই ক্রিয়েটিন ফসফেট, সরি, হ্যাঁ মনে পড়লো। এটা হবে ক্রিয়েটিন ফসফেট, ক্রিয়েটিন ফসফেট। সিপিটা মনে পড়ছে কিন্তু ফুলপন্ন মনে পড়ছে, ফসফেট, ক্রিয়েটিন ফসফেট, এডিপিকে এটিপিতে পরিণত করে ক্রিয়েটিন ফসফেট। আচ্ছা, কোন বিপাকীয় পদার্থের অভাবে মরণ সংকোচন সংঘটিত হয়? কোন বিপাকীয় পদার্থের অভাবে? ঐচ্ছিক পেশি ক্লান্তির জন্য কোন পদার্থ দায়ী? আচ্ছা, কোন বিপাকীয় পদার্থের অভাবে মরণ সংকোচন? এটা হচ্ছে এটিপি, বিপাকীয় পদার্থের অভাবে। আচ্ছা, আর ঐচ্ছিক পেশি ক্লান্তির জন্য কোন পদার্থ দায়ী? এটা হবে অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, মনে রাখো। তোমরা জানো তো পেশি কোষ ক্লান্তি হয় কেন? তার আমাদের কি, ওই পেশি থেকে তো অ্যাসিটাইল কোলিন নির্গত হতে লাগে বলে, তাই না? অক্সিজেনের অনুপস্থিতির কারণে তখন অ্যাসিটাইল কোলিন নির্গত হতে লাগে। আচ্ছা, ওই জন্য ওটা হয়, মানে পাইরুভিক অ্যাসিড থেকে তো অ্যাসিটাইল কোলিন সহজে তৈরি হয়ে যায় অক্সিজেন অনুপস্থিত থাকলে, তখনই আমাদের বেশি অবসাদ হয়ে যায়, ওটা বলছে। আর কোন বিভাগে পথের হবে মরণ সংকোচন সংঘটিত হয়? মরণ সংকোচন মানে কি রিগার মোটিস, এটাকে ইংলিশে বলে রিগার মোটিস। রিগার মোটিস মানে কি, একটা লোক মৃত্যুর পর বা যে কোনো প্রাণী মৃত্যুর পর ওর পেশিটা শক্ত হয়ে যায় কিছুক্ষণ পর, তাই না? কারণ হচ্ছে যে তোমার এটিপি শক্তি পায় না বলে কি হচ্ছে, অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে সংযোগটা আর থাকে না, একসঙ্গে লেগে থেকে যায়, আর আলাদা হওয়া যায় না, যার ফলে সংকোচন ক্ষমতা হারিয়ে ফেলার জন্য শক্ত হয়ে যায় এটিপির কারণে। আচ্ছা, মানুষের করটি বা মাথার খুলিতে মোট কতগুলি অস্থি আছে? 29টি অস্থি আছে। ভোমার অস্থি কোথায় থাকে? ভোমার অস্থি হচ্ছে নাক, নাক, এই তো, এটা আমাদের মস্তিষ্ক, আমি আঁকছি ধরো, এটা মস্তিষ্ক, তাই তো? এখানে চোখের এই অংশটা, এখানে নাকের অংশটা, তাই নাকের বেশে দেখবা এরকম 3 কোণার আকারে অংশ থাকে, তাই এটাকেই বলছে তোমার ভোমার অস্থি। তো তোমরা এবার কী লিখবে আমি বলছি, বুঝিয়ে দিলাম, ঠিক আছে? মাথার খুলিতে মোট অস্থি কিন্তু 29টা থাকে। আর ভ্রমার অস্থি কোথায় থাকা বলবো? আমাদের নাসারন্ধ্রের কেন্দ্রে, ঠিক আছে? আমাদের নাসারন্ধ্রের, সরি, ন্যাশনাল রন্ধ্র বলছি, ন্যাসাল ক্যাভিটির কেন্দ্রে, বা এই কি নাসিকা গহ্বরের কেন্দ্রে। আচ্ছা, এই মানুষের মেরুদণ্ড মোট কশিকা গঠিত। মেরুদণ্ডটি 33টি। মেরুদণ্ডের বুঝতে পারছো, ধরো এটা মাথা, এটা মেরুদণ্ড এরকম নিয়ে চলে আসছে, এখানে পা দুটো, তো এইটার কথা বলছে। এই মেরুদণ্ডটা মোট 33টা হাড় দিয়ে তৈরি, এরকম খণ্ড 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 হয়ে 33টা আছে। তো এটাই বলছে যে মানুষের মেরুদণ্ড কটি কোষরিকা দিয়ে গঠিত? 33টি। মানুষের মেরুদণ্ডের প্রথম কোষরিকা দুটির নাম কি? মানুষের মেরুদণ্ডের প্রথম কোষরিকা দুটির নাম হচ্ছে, একটা হচ্ছে অ্যাটলাস, প্রথমটা হচ্ছে অ্যাটলাস, তারপরটা হচ্ছে অ্যাক্সিস। বুঝতে পারছো? এই যে ধরো মেরুদণ্ড শুরু হচ্ছে, তো প্রথম যেটা শুরু হচ্ছে এটা হচ্ছে অ্যাটলাস, তারপরেরটা যেটা হচ্ছে ওটা হচ্ছে অ্যাক্সিস। এই কথাটাই বলছে মেরুদণ্ডের প্রথম দুটো অস্থির নাম কি, অ্যাটলাস আর অ্যাক্সিস। নামগুলো কিন্তু খুব একটা কঠিন না, সুতরাং মনে রাখার সুবিধা আছে। অক্সিপিটাল কন্ডাইল কি, এটা কোথায় অবস্থিত? অক্সিপিটাল কন্ডাইল কি, এটি কোথায় অবস্থিত? এই যে দেখো, তোমার বুঝিয়ে দিচ্ছি, ধরো এটা মাথার খুলি। আচ্ছা, মাথার খুলি ধরো, এটা তো মাথার খুলি, তোমরা জানছো এটা মাথার খুলি, ঠিক আছে? এটা হচ্ছে মাথার খুলি। নাক তো আর বোঝা যাবে না মাথার খুলি থাকলে এরকম, আর এমনি আমরা কি জানতাম এরকম মাথার খুলি। তো মাথার খুলি আমি এই দিক দিয়ে যদি তাকাই, নিচের দিক থেকে, তো কী দেখতে পাবো? নিচের দিক থেকে যদি তাকায় তবে এরকম দেখতে পাবো। এখানে ছিদ্র আছে, এই যে, তো এই যে গোলাকার, হ্যাঁ, যেটা উপবৃদ্ধির মতন দেখা যাচ্ছে, এই যে দুই দিকে, এই যে, মানে এই যে এইরকম ছিদ্র এরকম হয়ে চলে আছে। তো এই যে দেখতে পাচ্ছ একটু হালকা গোলাকার উপবৃদ্ধির মধ্যে দেখতে পাচ্ছ, এটাকে বলছে অক্সিপিটাল কন্ডাইল। এটা মাথার গোলা, তার মানে মাথার একদম বেশে গোড়ায়।
আচ্ছা, তো কী লিখা আছে দেখি একটু, অক্সিপিটাল কন্ডাইল কি বলবো, এটা করোটির বা মস্তিষ্কের সামান্য গোল রঙের উপবৃদ্ধির মতো হাড়। এটি কোথায় অবস্থিত? মস্তিষ্কের গোড়ায় অবস্থিত। ঠিক আছে, মস্তিষ্কের গোড়ায় অবস্থিত। আচ্ছা, মানব মুখমণ্ডলের মোট কটি অস্থি আছে? আমাদের মুখমণ্ডলের মোট 14টি আছে, এটা হবে 14টি। কোন মানব অস্থি ইউ আকৃতির, হাইওয়েড, হ্যাঁ, HYOID, হাইওয়েডটি হচ্ছে ইউ আকৃতির। মানে আমার থুতনি আছে না, থুতনিটা দেখবে, থুতনিটা আমাদের অনেকটা এরকম গোল, থুতনির নিচেরটা, ওইটাকে বলছে হাইওয়েড। আচ্ছা, HYOID, হাইওয়েড। আচ্ছা, ভাসমান পশুকা কাকে বলে? মানবদের পক্ষপিঞ্জরে ভাসমান পশুর সংখ্যা কত? ভাসমান পশু, আচ্ছা মানবদের আগে বলছি, মানবদের বক্ষপিঞ্জরে ভাসমান অস্থির আছে 2 জোড়া, 2 জোড়া মানে মোট 4টি হবে, তার মানে মোট 4টি হবে 2 জোড়া মানে। আর কাকে বলে ভাসমান পশু? এটা দেখে দিচ্ছি। ভাসমান মানে বলা হচ্ছে, ধরো ধরো এটা আমাদের বুকের হাড়, ঠিক আছে, এটা ধরো পিছনে মেরুদণ্ড নেমে গেল, আর প্রথম এদিকে স্টার নাম আছে, এখানে বুকের হাড়গুলো এরকম হয়ে থাকে, তাই তো, এদিকে এদিকে এরকম হয়ে, এদিকে এদিকে এরকম হয়ে, তো শেষের যেটা বুকের হাড়, শেষের যেগুলো, সেটা কী দেখবা, এরকম হয়ে যেটা 7 নম্বর হাড় আছে, এরকম করে কিন্তু 12টা আছে এরকম, তো 7 নম্বর হাড়ে কিন্তু এরকম হয়ে লাস্ট 8, 9, 10 এই 3টে হাড় 7-এর সঙ্গে এসে এমনি মিলে গেছে, স্টার্নামের সঙ্গে এই যাতে মিলে আছে। এই 3টা একসঙ্গে কী হচ্ছে, এটা সরাসরি স্টার্নামের সঙ্গে না মিলে গিয়ে 7 নাম্বার রিবের সঙ্গে মিলে গিয়ে এরকম হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু ফলস বলছে। এবার এর নিচে যেটা দেখতে পাবা এরকম, সামনের দিকে কেউ নাই, এমনি হয়ে পিছন দিকে মেরুদণ্ডের ঠিকই লেগে আছে, কিন্তু সামনের দিকে এই দিক থেকে এটা আর এই দিক থেকে এটা এরকম, কিন্তু এটার সঙ্গে আর অ্যাটাচ নাই, ভাসমান হয়ে আছে, এটাকে বলছে ভাসমানটি। আচ্ছা, তাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই, আমার বইয়ে যেটা ফটাফট দেখানো যাবে সেটা তোমাকে দেখিয়ে দেবো। আচ্ছা, এটা দেখিয়ে দিচ্ছি, আছে কি না দেখি, আছে, আমরা তো দেখেছি, হ্যাঁ আচ্ছা, এই যে দাঁড়াও, এই যে ছবি দেখিয়েছি, তোমাদের সুবিধা হয় বুঝতে, এই যে দেখছে, সবগুলো পিছন থেকে মেরুদণ্ডের সঙ্গে লেগেছে, গোল গোল করে কিন্তু সামনের দিকে স্ট্যানামে যুক্ত হয়ে গেছে। তো এই 3টা দেখতে পাচ্ছ, আমি এই 3টা কথা বলছিলাম। এই লাস্টে এটা 1, 2, 3, 4, 5, 6, এই 7, 8, এটা তো 7-এর সঙ্গে যায় 8, 9, 10, এই কটা হবে, এটা হচ্ছে ফলস রিব, মনে রাখবা, 3 জোড়া, মানে 1, 2, 3, এই 3টা দেখো 7 নম্বরের সঙ্গে যুক্ত হয়ে চলে আসছে এখানে। তো যাই হোক, আমরা যেটা বলছি ভাসমান, এই যে ভাসমান, এটা মানে সামনের দিকে কার সঙ্গে যুক্ত নয়, পিছন দিকে মেরুদণ্ডের ঠিকই যুক্ত হয়ে আছে, কিন্তু সামনের দিকে কার সঙ্গে যুক্ত নয়, ভেসে আছে মনে হচ্ছে, এই জন্য বলছে এটা ভাসমান। দেখো, শেষের 2 জোড়া পাঁজর বা পশুকা অঙ্ক দেশে কোথাও যুক্ত হয় না, তাই এদের ভাসমান পশুকা বলা হয়। তো তোমরা গুছিয়ে লিখলে কী লেখা বলে লিখবা মানুষের বক্ষপিঞ্জরের শেষ 2 জোড়া পাঁজর অঙ্কদেশে কোথাও যুক্ত হয় না, পৃষ্ঠদেশে যুক্ত থাকলেও অঙ্কদেশে কোথাও যুক্ত হয় না, এটাকে বলছে ভাসমান পশুক বা ফ্লোটিং রিবস। আচ্ছা, তারপর কি আছে? আচ্ছা, তো বললাম ভাসমান মোট 4টা হবে, 2 জোড়া, এদিকে 1 জোড়া, ওইদিকে। আচ্ছা, মানবের দীর্ঘতম ক্ষুদ্র অস্থির নাম, এটা মনে রিপিট হয়েছে, তার মানে ওটা পেশি হবে ক্ষুদ্রতম, কিন্তু পেশি তো সহজে আসছে না, গ্যাস্ট্রক নেমে আসে। আচ্ছা, যাক, এটা পেশিও কিন্তু হবে, কিন্তু পেশি তো পরীক্ষায় আমি আসবে বলে দিন, আমি ওইটা মানে রিপিট হয়েছে। এটা যদি পেশি হয় তো পেশিটাও জেনে রাখবে, তো পেশিটা আমি তোমাদের এখানে তো লিখে দিয়েছি, আমি পরে তোমাদের এতে মেসেজে দিয়ে দেবো। দীর্ঘতম ক্ষুদ্রতম অস্থি তো বললাম, দীর্ঘতম ফিমার, ক্ষুদ্রতম স্টেপিস, ওখানে আগেটা রিপিট। আচ্ছা, অস্থির মধ্যে নিয়ে কোনটার পার্থক্য, এটা তোমার পার্থক্যটা আমি লিখেছি তোমাদের দেখানোর জন্য, মানে বই এখন কমই আছে, এই দেখো আমি লিখে রেখেছি, ডিটেলস পড়লে তবেই সুন্দর গুছিয়ে লিখতে পারবে, তো আমি দেখে দিয়ে দিয়েছি, লিগামেন্ট আর টেন্ডন। দেখো, লিগামেন্ট মানে কি, অস্থির সন্ধি, ধরো এটা একটা হাড়, এটা একটা হাড়ের জয়েন্ট, এই জয়েন্টটাকে যে যুক্ত করছে সেটা হচ্ছে লিগামেন্ট। আর টেন্ডন কী বলতো, ধরো একটা হাড়, মাংসপেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করার জন্য দেখবে লাস্টে সাদা মতন এই থাকে না, সাদা যুক্ত থাকে, যেটা খাওয়া যায় না, খুবই শক্ত, ওইটাকেই বলছে টেন্ডন। তো যাই হোক, অস্থির সন্ধি যুক্ত রাখে, এ হচ্ছে পেশিকে অস্থির সঙ্গে যুক্ত রাখে, এটা অস্থির সন্ধিকে যুক্ত রাখে। স্থিতিস্থাপক
স্থিতিস্থাপকতা আছে, এর স্থিতিস্থাপকতা আছে, কিন্তু এর স্থিতিস্থাপকতা নেই। এটি পীতবর্ণ শাখাযুক্ত, এটি শ্বেতবর্ণ শাখাবিহীন, এটা কোমল অথচ দৃঢ়, এটা রজ্জুর মতো শক্ত। আচ্ছা, তারপর একটি অস্থি কঙ্কাল তন্ত্রের গোলযোগের উদাহরণ দাও। একটি অস্থি কঙ্কাল তন্ত্রের গোলযোগের উদাহরণ, হ্যাঁ গোটে লিখতে পারো, বা অস্টিওপোরোসিসে লিখো, বা আর্থ্রাইটিসও লিখতে পারো। কোন রোগে স্নায়ু পেশির সংযোগস্থলে ক্ষতিগ্রস্ত? মায়াস্থেনিয়া গ্র্যাভিটিস। তো এটা লিখে দাও, আর্থ্রাইটিস, আর্থ্রিটিস, আর এটা লিখে দাও মায়াস্থেনিয়া গ্রেভিস, মায়াস্থেনিয়া গ্রেভিস। এটা স্নায়ু পেশির সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হয়, মায়াস্থেনিয়া গ্রেভিস। তাহলে এই রোগে কী বলো তো, স্নায়ুর পেশির মধ্যে গ্যাপ সৃষ্টি হওয়ার ফলে কী হয়, অ্যাস্টাইলকোলিন নির্গত দেয় না। অ্যাস্টাইলকোলিন নির্গত না দিলে কী হবে, তোমার স্নায়ু উদ্দীপনা পার হবে না, তাই না? স্নায়ু উদ্দীপনা পার না হলে কি ওই অংশটা প্যারালাইসিস হয়ে যাবে। প্যারালাইসিস ওই কারণেই হয়। গেটে বাত কাকে বলা হয়? গেটে বাত হচ্ছে তোমার কি, অতিরিক্ত ইউরিক অ্যাসিড রক্ত জমে যাওয়ার ফলে ওই জায়গাটা স্টিফ শক্ত হয়ে যায়, ওকেই বলছে গোটে। ইউরিক অ্যাসিড জমা কোথায় হয়, তোমার গাঁটে, মানে আমরা বলি না গিট ব্যথা, ওটাই বলছে গেঁটে ব্যাথ। আর্থ্রাইটিস কাকে বলছে? আর্থ্রাইটিস বলছে জয়েন্টে যে প্রদাহ সৃষ্টি হয় তাকে বলছে আর্থ্রাইটিস। সেটাও দেখিয়ে দিই আছে 81। আর্থ্রাইটিস কী আছে? আর্থ্রাইটিস গেঁটে ব্যথেছে, গেঁটে ব্যথা বলে অধিক পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হলে যে রোগ হয় তাকে গেঁটে বাত বা গাউট বলে। এটি এক প্রকার আর্থ্রাইটিস রোগ। হয়েছে, বোঝা গেল? আর আর্থ্রাইটিস কাকে বলা হয়? আর্থ্রাইটিস বলবা দুটি জয়েন্টের মধ্যে যে প্রদাহ হয় তাকে আর্থ্রাইটিস বলা হয়। আর্থ্রাইটিস এটা কিন্তু এক প্রকার আর্থ্রাইটিস, এই যে গেঁটে বাতটা। এই আর্থ্রাইটিস যে ধরনের অস্থি সংক্রান্ত রোগে অস্থিসন্ধির স্ফীতি সঞ্চালন সমস্যা, অস্থিসন্ধিতে প্রদাহ সৃষ্টি করে তাকে আর্থ্রাইটিস, হ্যাঁ, তাকে আর্থ্রাইটিস বলা হয়। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আর প্লেন আর্থ্রাইটিস একই জিনিস, এটা নিয়ে তোমরা কোনো সমস্যা করবে না, ঠিক আছে? এই যে একটা ইমিউনোগ্লোবিন এম আছে, এটা একটা রিউমাটয়েড ফ্যাক্টর বলা হয়। এর কারণে আর্থ্রাইটিসটা যখন হবে তখন এটা বলছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি। আচ্ছা, অস্টিওপোরোসিস আর অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে অস্টিও মানে হাড়, পোরোসিস মানে ফুটো থাকে। তো বলবে যে যখন অস্থিতে ক্যালসিয়ামের ঘনত্ব কমে যায় তখন হাড়গুলো ছিদ্রযুক্ত হয়ে যায়, তখন বলছে অস্টিওপোরোসিস। আর অস্টিও আর্থ্রাইটিস বললাম, তো বললো দুটো জয়েন্টের মধ্যে যে প্রদাহ, যেটা একটু আগে বললাম তোমায় দেখালাম, ওইটা হচ্ছে আর্থ্রাইটিস। আচ্ছা, তারপর মায়াস্থেনিয়া গ্রেভিস রোগ কোন কলায় আক্রান্ত হয়? এটা ঐচ্ছিক কলা, তাই না, বা কঙ্কাল পেশি। কোন কলা যেহেতু বলছে, ঐচ্ছিক কলা, ঐচ্ছিক পেশি বলে দেয়, ঐচ্ছিক কলা বা ঐচ্ছিক পেশি বললেও হবে, কলা দিয়ে তো তৈরি হয়েছে ওরা। কোন রোগে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমা হওয়ার ফলে সন্ধি ঘটে? ওই যে গোট, এটা হচ্ছে গোট। ঐচ্ছিক পেশির একটা অটোইমিউন রোগের নাম। অটোইমিউন মানে মায়াস্থেনিয়া গ্রেভিস হবে, এটা হবে মায়াস্থেনিয়া গ্রেভিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস কাকে বলে একটু আগে দেখালাম, আচ্ছা তাও দেখিয়ে দিচ্ছি আবার। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইমিউনোগ্লোবিউলিন এম নামক রিউমাটয়েড ফ্যাক্টরের কারণে যে ধরনের আর্থ্রাইটিস দেখা যায় তাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে। আজ আর্থ্রাইটিস প্রথমটা। আচ্ছা, হয়ে গেল। করিচক্র কি? করিচক্র তোমার দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে, এই যে সংক্ষেপে লিখা আছে। করিচক্র মানে কি বলতো, ওই তোমার গ্লাইকোজেন ভেঙে যাবে, ঘেমে গিয়ে গ্লুকোজ তৈরি হবে, তার মধ্যে 1/5 তোমার কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি করবে, আর বাকি 1/5 আবার গ্লাইকোজেন তৈরি করবে, যকৃতে, লিভার বা যকৃতে সঞ্চয় থাকে। দেখিয়ে দিচ্ছি করি সাইকেল। এটা কিন্তু করি সাইকেল কোথায়? পেশি আর লিভারে। যদি বলি কোথায় হয়, এরকম যদি পুরো প্রশ্ন আসে তো বলবে লিভার আর পেশিতে হয়। লিভার মানে কি? যকৃৎ। আচ্ছা,
এই যে কোরিসেকেল দেখে নাও, এই যে পরীক্ষালি ছকটা লিখলেই হবে, এত লেখা দরকার নাই, এটা লিখলেই যথেষ্ট। তাও পড়ে দেখে নেবে, একবার পড়লে তো অসুবিধা নাই। কোরিচক্র কী বলেছে তো এইটুকু লিখে দেবে। এই যে পেশিতে অবস্থিত পেশিতে উপস্থিত গ্লাইকোজেন পেশি সংকোচনের সময় ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়, এবং এই অ্যাসিড যে চক্রার পথে রক্ত যকৃতের দ্বারা পুনরায় পেশিতে গ্লাইকোজেন উৎপন্ন করে তাকে বলছে কোরিচক্র। বোঝা গেল? আচ্ছা, তারপর দেখা যাক এবার 3 নম্বর প্রশ্ন। সমটান সমদৈর্ঘ্য পেশি সংকোচনের মধ্যে পার্থক্য। এটা বইয়ে অনেক নাও বই থাকতে পারে, এই জন্য আমি লিখেছি। দেখো এই যে সমটান পেশি সংকোচন সমদৈর্ঘ্য, একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো পেশি, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। সমটান আর সমদৈর্ঘ্য মানে বুঝতে পারছো? ধরো আমি একটা ওয়েট তুলেছি, হাতটা সোজাই হয়েছে, কিন্তু আমি একটা ওয়েট তুলেছি। ওয়েট মানে কি? কোনো ভারী বস্তু। তো হাতটা ঠিক সোজা থাকবে, তাই না? কিন্তু হাতের উপর একটা প্রেশার তুমি ফিল করবা, যেটা ফিল করবে ওটা হচ্ছে সমটান। আর সমদৈর্ঘ্য মানে কি? তোমার হাতটা তো বাঁকা হচ্ছে না, পেশিগুলো তো কিছু বাঁকা হচ্ছে না, বা কন্ট্রাকশন হচ্ছে না, বা সংকুচিত হচ্ছে না, ওই জন্যটা সমদৈর্ঘ্য বলছে। একটা উদাহরণ হচ্ছে ওইটা, ঠিক আছে? তো দেখো, পেশি টান অপরিবর্তিত থাকলেও পেশি স্থূল হয় এবং দৈর্ঘ্য কমে যায়। সম পেশি টান মানে কি? টানটা ঠিক থাকবে, সম মানে সমান, টান মানে ঠিক, মানে কি? তখন দৈর্ঘ্যটা কমে যায়। এরকমভাবে মনে রাখবা, সম টান মানে কি? টানটা ঠিক থাকবে কিন্তু দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। এরকম বলছে পেশি টান অপরিবর্তিত থাকলেও পেশি স্থূল হয়। স্থূল, আমি তাড়াতাড়ি লিখেছি, বুঝতে পারছো না, পড়ে নিচ্ছি। স্থূল হয় ও দৈর্ঘ্য কমে যায়। আর সমদৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্যটা ঠিক থাকে কিন্তু টানটা কমে যায়। দেখো, পেশির দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলেও পেশি টান বেড়ে যায়, তাই না? দৈর্ঘ্যটা একই থাকে কিন্তু পেশি টানটা বেড়ে যায়। আচ্ছা, এটা অস্থি সন্ধির চলনের সঙ্গে যুক্ত, এটা অস্থি সন্ধির চলনের সঙ্গে যুক্ত নয়। ওইটুকু আমি লিখিনি কেন, এখান থেকে তোমরা লিখে নেবে। এখানে কাজ বলা হয় যে কাজ হয়েছে, তোমরা ফিজিক্সে পড়েছো না, ডব্লিউ ইজিক্যাল টু এফএস, তাই না? কোন বলবো কাজ হয়েছে? মানে বিন্দু একটু যদি স্মরণ হয় তখন বলবো কাজ হয়েছে, কাজ হবে কি? হবে না। তো এই যে স্মরণের জন্য বল প্লাস স্মরণ গুণ করলে হয়, তো ওই হিসাবে এখানে দেখো কাজ সম্পাদন হয়, এখানে কাজ সম্পাদন হয়, সেই ওই ডব্লিউটাই এখানে এফএস, মানে এটার ক্ষেত্রে হয় ডব্লিউ ইজিক্যাল টু এফএস, এই ফিজিক্সের জিনিসটা। তো কাজ সম্পাদন হয় কিন্তু এখানে কাজ সম্পাদন হয় না। ধরো তুমি দেওয়ালকে ধাক্কা দিচ্ছ, তো ওর যদি বিন্দু মতো স্মরণ না হয় তোমার কাজ হবে কি? বলা যাবে না। এই এসটা না হলে হবে না কাজ। এসটা যদি শূন্য হয় তো গোড়াটাই শূন্য হয়ে যাবে, তাই তো? তো ধরো ওই জন্য এখানে কাজ সম্পাদন হয়, এখানে কাজ সম্পাদন হয় না, মানে সমটান পেশিতে কাজ হয় কিন্তু সমতল পেশিতে কাজ হয় না। আচ্ছা, এখানে অনেক তাপ উৎপন্ন হয় কিন্তু এখানে কম তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখি মরণ সংকোচন কাকে বলে? রিগার মোর্টিস। এটা কিভাবে ঘটে? মরণ সংকোচ, এটিপি যখন তৈরি হবে না, শক্তি যখন তৈরি হবে না। আচ্ছা, মরণ সংকোচ কাকে বলে? বলবে যে একটি যেহেতু এটা হিউম্যান ফিজিক্স, মানুষকে দিয়ে বলছি, একটি মানুষের মৃত্যুর পর, হ্যাঁ, মৃত্যুর পর কিছুক্ষণ পর ওর পেশিগুলো শক্ত হয়ে যায়, শক্ত এবং দৃঢ় হয়ে যায়, তখন ওই অবস্থাকে রিগার মোর্টিস বা মরণ সংকোচন বলে। রিগার মোর্টিসটা কিন্তু পরীক্ষাতে আসে বেশি, ইংলিশ টার্মটায় রিগার মোর্টিস, মনে রাখো। আর এটি কিভাবে ঘটে? বলবে যে মৃত্যুর পর এটিপি উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি উৎপাদন বন্ধ হলে কি হবে? তখন অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট একে অপরের সঙ্গে যুক্ত হয়ে থেকে যায়, যা ফলে জিনিসটা শক্ত হয়ে যায়। আচ্ছা, এটা দেখি, এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, সবই বলছি কিন্তু দেখিয়েও দিচ্ছি, তোমাদের চোখে দেখলে তো আরও বেশি জিনিসটা ভালো লাগবে, একটু ওভার স্যাটিসফাইড হবে। হয়তো আমার বলার সময় অনেক হয়তো তাড়াতাড়ি হয়তো বলছি, হয়তো কেউ হয়তো বুঝতে পারছো না, বা কেউ হয়তো আমার কথাটা হয়তো ক্লিয়ার হয়তো হচ্ছে না। এই দেখো, রিগার মোর্টিস বা মরণ সংকোচ বলছে মৃত্যুর পর পেশির দৃঢ়তা ও কাঠিন্য প্রাপ্তিকে মরণ সংকোচন বলে। প্রধান কারণ দেখো, এটিপির অভাবে অ্যাক্টিন মায়োসিন তন্তুতে চিরস্থায়ী সংযোগ স্থাপিত হয় কিন্তু প্রসারিত হয় না, হয়েছে? আচ্ছা, তারপর কি আছে দেখা যাক। আচ্ছা, পেশি কঙ্কাল তন্ত্রে প্রদত্ত 3টি গোলযোগের কারণ লেখো। মায়োস্থেনিয়া গ্রেভিস, মাস্কুলার ডিস্ট্রফি, আর্থ্রাইটিস, এই 3টে দিয়েছে, এর কারণগুলো বলেছে। তো এর কারণগুলো আমি দিয়ে দিচ্ছি বই, তখন এটা বলতে গিয়ে তো অনেক টাইম যাবে, তার থেকে তোমরা দেখে নাও, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মায়োস্থেনিয়া গ্রেভিসের কারণ এখানে দেওয়া আছে, দেখো এটা হচ্ছে মায়োস্থেনিয়া গ্রেভিস, এই যে
এই কারণ, দুটো কারণ দিয়েছে। আর কি আছে? মাস্কুলার ডিস্ট্রফি আর আর্থ্রাইটিস। মাস্কুলার ডিস্ট্রফি, এই যে মাস্কুলার ডিস্ট্রফি, দেখে না, এই যে এটা মাস্কুলার ডিস্ট্রফি, যাকে পেশি ক্ষয় বলছে বাংলাতে। এর কারণটা দেখিয়ে দিচ্ছি। এই যে কারণ, এটা কিন্তু জেনেটিক, মনে রাখবে। হ্যাঁ, একটা কথা বলে দিতে হবে তোমাদের। একটা বলো না অটো ইমিউন ডিসঅর্ডার, ওটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস। আর এটা যেগুলি জেনেটিক্যালি একটা রোগের নাম বলো, একটা অস্থির রোগের নাম, তো কিন্তু এটা হবে মনে রাখবা যে মাস্কুলার ডিস্ট্রফি, যে এক্স ক্রোমোজোম দিয়ে যাচ্ছে, হ্যাঁ, ডিস্ট্রফিন জিনের মিউটেশনের ফলে এটা ঘটে থাকে। তো যাকে যে কারণ। আর একটা কী আছে জানো? আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের কারণ এই যে, এই যে আর্থ্রাইটিস কারণ। এখানে যদি তোমাকে পেঁচিয়ে একটা প্রশ্ন দিয়ে দেয় যে কোন ইমিউনোগ্লোবিনের জন্য হাড়ে একটা ডিসঅর্ডার হয় বা সমস্যা হয়, তো এটা ইমিউনোগ্লোবিন এম, তেমন এটা বলবা রিউমেটয়েড আর্থ্রাইটিস। ঠিক আছে, দেখো রিউমেটয়েড আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস লিখলে ঘাবড়াবে না, সেম জিনিস। রিউমেটয়েড লেখাটা কেন হয়েছে? আরএস ফ্যাক্টরের জন্য। আরএস ফ্যাক্টর মানে এখানে ইমিউনোগ্লোবিনের কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, একজন বয়স্ক মহিলার পিঠে মারাত্মক ব্যথা হচ্ছে জানান। ও জানালো যে আমার পিঠে মারাত্মক ব্যথা হচ্ছে। ডাক্তার দেখে বললেন তার বোন মিনারেল ডেনসিটি টেস্ট করতে হবে। ডাক্তার বললো কি, তোমাকে বোন মিনারেল ডেনসিটি টেস্ট করে এসো। হ্যাঁ, তো ডাক্তার কী প্রকার গোলযোগ হয়েছে বলে মনে করছেন? এটা হবে অস্টিওপরোসিস। মানে ওই যে হাড় ক্যালসিয়ামের অভাব হয়ে গেলে ফোটা ফোটা হয়ে যায় হাড়, অস্টিওপোরোসিস। আচ্ছা, এরূপ সমস্যার কারণ কি? তো অস্টিওপোরোসিসের কারণ লিখে দে, এটা আমি দেখাচ্ছি। এই সমস্যার দীর্ঘস্থায়ী প্রভাবগুলি কী? এটা কি এই সমস্যার কারণ হচ্ছে বয়স্কজনিত কারণে হয়, তাই না? বয়স্কজনিত কারণে হয়। এছাড়া মেয়েদের যদি ইস্ট্রোজেন হরমোন বা ডেফিসিয়েন্সি হয়ে যায় তখনও হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, আচ্ছা যাক, এটা মানে খুঁজে পাচ্ছি না, তো আমি বলেছি, দেখো ভালো করে আমি বলছি। এবার দেখো, বলছে একজন বয়স্ক মহিলার পিঠে মারাত্মক ব্যথা হচ্ছে জানান। ডাক্তার দেখে বললেন তার বোন মিনারেল ডেনসিটি টেস্ট করতে হবে। তো ডাক্তার কী প্রকার গোলযোগ হয়েছে বলে মনে করছেন? যে ডাক্তার মনে করছেন ওনার অস্টিওপোরোসিস হয়েছে বলে মনে করছেন। আচ্ছা, এরূপ সমস্যার কারণ কি হতে পারে? দেখো, এইরূপ সমস্যার কারণ কি হতে পারে? বলবে যে বৃদ্ধ বয়সে, আমি ধীরে ধীরে বলছি তোমরা লিখে নাও, বৃদ্ধ বয়সে অস্থি বা হাড়ের উপাদান কম হয়ে গেলে এ রোগটি হয়। মহিলাদের ইস্ট্রোজেনের পরিমাণ কমে গেলে এ রোগটি হতে পারে। বোঝা গেল? আবার বলছি তোমাকে, দাঁড়াও। বলবে যে বয়সকালে বা বৃদ্ধ বয়সে অস্থির উপাদান হ্রাস পেলে এ রোগটি হয়। মহিলাদের ইস্ট্রোজেনের পরিমাণ হ্রাস পেলে বা কম হয়ে গেলে এ রোগটি হতে পারে। হয়ে গেল কারণ। এই সমস্যার দীর্ঘস্থায়ী প্রভাবগুলি কী? মানে এই সমস্যা হলে দীর্ঘদিন ধরে এর কী কী মানে অসুবিধা হতে পারে? বলছে দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে অস্থির ডেনসিটি, যে ডেনসিটি, অস্থির ডেনসিটি বা গাঢ়ত্ব কমে যায়, তাই তো? অস্থির ডেনসিটি বা গাঢ়ত্ব কমতে থাকে। আর অস্থির ডেনসিটি বা গাঢ়ত্ব কমতে থাকলে কী হবে? অস্থি ভঙ্গুর হয়ে যায়, অর্থাৎ অল্পতেই অস্থি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য বলে না যে বুড়ো বয়সে বেশি দৌড়াদৌড়ি করিস না, পড়ে গেলে ভেঙে যাবি। বা অনেকে দেখবা হঠাৎ করে বাথরুমে পিছলে পড়ে গেল, হাড় ভেঙে গেল বয়স্কদের। কারণ হচ্ছে এই বেশিরভাগই এই রোগটাতেই ওদের হয়। তাহলে অস্টিওপোরোসিস হয় বলে, মানে ক্যালসিয়ামের অভাবের কারণে হাড়গুলো ফুটো ফুটো হয়ে যায়। দেখবা অনেক সময় হাড় দেখবা এরকম ছিদ্র ছিদ্র হয়ে যায়, রাস্তাঘাটে কোনো হাড় পড়ে থাকলে দেখবা সব ফুটো ফুটো হয়ে যাচ্ছে, ছোটো ছোটো ছোটো। ওটাই বলছে অস্টিওপোরোসিস। কারণ ক্যালসিয়ামের ঘাটতি হলে এরকম হয়। যার ফলে অনেক তারপরে কি যেহেতু বয়সকালে এমনিতে অটোমেটিক হয়ে যায়, ওই জন্য ওদের একটু পড়ে গেলে হাড় ভেঙে যায়। এমনি হাড়টা ওই সময় খুবই ভঙ্গুর থাকে। দীর্ঘদিন ধরে এই সমস্যা থাকলে তবে অস্থির কী হবে? গাঢ়ত্ব কমতে থাকবে এবং ভঙ্গুর হয়ে যায়। আচ্ছা, এবার একটা দিচ্ছি, একটা দেখো কী দিয়েছি। সাইনোভিয়াল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল লিগামেন্ট টেন্ডনের ভূমিকা উল্লেখ করো। এটা দেখে দিচ্ছি তোমাদের বই থেকেই, কারণ বলতে গিয়ে দেরি হয়েছে, তার থেকে দেখিয়ে দিলেই ভালো, তাই না? এই যে ছবিও, আচ্ছা এই ছবিটাও কিন্তু যদি পারো তো আমি যদিও সাজেশনে দিইনি, কিন্তু তোমার দেখলে পারো। এটাও অনেক সময় আছে, যে ছবিটা দিয়ে দাও। এই যে
এটাই তো নাকি, কী প্রশ্ন ছিল? এই যে না, এই যে এই যেটা, এই যে এটাই তো, সাইনোভিয়াল অস্থি সন্ধিতে সাইনোভিয়াল তরল লিগামেন্ট আর স্টেন্ডনের ভূমিকা দেখো। এই যে সাইনোভিয়াল অস্থি সন্ধিতে দুইটি অস্থির সংযোগ স্থলে সাইনোভিয়াল গহ্বরে সাইনোভিয়াল তরল থাকে। এই তরল চলন গমনের সময় অস্থির প্রান্তদ্বয়কে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। এই দেখো, এই যে অস্থি, এই যে দুটো অস্থির জয়েন্ট যে পর্দা দিয়ে গঠিত, এটা সাইনোভিয়াল পর্দা বলছে। আর এর মধ্যে যে দেখতে পাচ্ছ যে গহ্বর, এখানে কিন্তু সাইনোভিয়াল তরলটা আছে। এই হাড়ের ঘর্ষণ যদি না লাগে, হাড়ের ঘর্ষণ হলে কী হবে, ক্ষয় হয়ে যাবে না, এই জন্য এই করে। এটা কি, এটা কিন্তু তরুণ আস্থি, কিন্তু যেটা আমরা খাওয়ার সময় বলি না কাছকাছি, ওইটাকে বলা হয়। ঠিক আছে, যেমন হাড়েরটাকে বলছে, এই কানের হাড়টা হচ্ছে তরুণ আস্থি, মানে কি খুব শক্ত নয়, তো এটা হচ্ছে তরুণ আস্থি এইটা। তো এটাই বলছে দেখো। তো লিগামেন্টের ভূমিকা, লিগামেন্ট অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত রাখে। আর টেন্ডনের ভূমিকা হচ্ছে যে পেশির সঙ্গে অস্থিকে যুক্ত রাখে। ব্যাস হয়ে গেল। তাহলে হয়ে গেল 3 নম্বরে। 5 নম্বর মাত্র দুটো দিয়েছি, বুঝলে? 5 নম্বরে। আচ্ছা, এখানে আর একটা ছিল, এই যে সমটান, ও সমটান মধ্যে বলেছি তো, এই যে এই দুটো প্রশ্ন দিয়েছি বড় প্রশ্নের মধ্যে। সরেক ঐচ্ছিক পেশির গঠন বর্ণনা করো। চিত্র সহযোগে একটি সরেক বা ঐচ্ছিক পেশির গঠন বর্ণনা করো। এটা কিন্তু 5, কিন্তু মনে রাখবা এগুলো 5 নাম্বার, কিন্তু প্যানেল ফিজিওলজিতে লাস্ট কোশ্চেনটা কিন্তু 4 নাম্বার ছিল। আচ্ছা, একটা পেশি সংকোচন কৌশলটি একটি আধুনিক মতবাদের সাহায্যে বর্ণনা করো, অথবা পেশি সংকোচনের কৌশল সংক্রান্ত স্লাইডিং ফিলামেন্ট থিওরি বর্ণনা করো। এটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বই, সবই পাবে। তা আমি শুধু নিয়ে বসেছি, শেষ প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি কী আছে। একটা পেশি সংকোচনের কৌশল, একটা আছে ঐচ্ছিক কঙ্কাল পেশির গঠন। আচ্ছা, দেখানোর একটাই কারণ, তো তোমাদের উত্তরটা যেন সঠিক তোমরা পাও। অনেক হয়তো কনফিউশন হয়ে কোনটা হয়তো বলে বই করতে পারো। এই যে অস্থিপেশি, হ্যাঁ তাই তো মনে হয়েছে, সরেক, ঐচ্ছিক বা কঙ্কাল পেশি, হ্যাঁ এটাই ঐচ্ছিক, সরেক বা কঙ্কাল। এই যে এটা তোমরা কেমন করে আঁকবে বলো, জানবা? এটা এখানে তো এরকম দেওয়া আছে, আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, আমার আঁকা আছে একটা, ওটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে, যেটা আমি দেখাচ্ছি এখানে বুঝিয়ে দিচ্ছি না। এই যে আমার একটা আঁকা আছে, তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে ঐচ্ছিক পেশি, দেখো ঐচ্ছিক পেশি। এই যে এটাকে এদিকে না দিয়ে এখানে প্রথমে এটা আছে, এই যে ঐচ্ছিক পেশি দেখো। এটা ধরো একটা মাসেল, হ্যাঁ ধরো একটা হাতের পেশিকে আমি এরকমভাবে দেখাচ্ছি বড় করে, এরকম। এটা ইলংগেটেড বা সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে? এবার এর মধ্যে দেখো এরকম কটা বান্ডিল আছে। আবার এই বান্ডিলকে যদি একটা বান্ডিল যদি বড় করি, দেখো এর মধ্যে আবার ছোটো ছোটো বান্ডিল ভরা আছে। আবার এই ছোটো বান্ডিল যদি আবার বড় করে দেখাই, তো এদের পেশিতন্তু বা মাসেল ফাইবার হলো। এই মাসেল ফাইবারের মধ্যে আবার ফিলামেন্ট আছে এরকম ছোটো ছোটো। তো এরকমভাবে এঁকে দেখাবা, তবে একদম হয়ে যাবে। এটাই একটু দেখতে চাইছি অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার বলছি দাঁড়াও। তার মানে পেশিতন্তুর এককে কী বলছে, এই পেশির এককে বলছে পেশিতন্তু, যেটা মাসেল ফাইবার লিখছি। মাসেল ফাইবারের মধ্যে কী আছে, মায়োফাইব্রিল বা মায়োফিলামেন্ট আছে। এবার কতগুলি, আচ্ছা দাও, মাসেল ফাইবার যে পর্দা দিয়ে বা পেশিতন্তু যে পর্দা দিয়ে আবৃত থাকে তাকে বলছে এন্ডোমাইসিয়াম। এটাও এক প্রকার কানেকটিভ টিস্যু বা সংযোজক কলা, ঠিক আছে? তো মাসেল ফাইবার যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে এন্ডোমাইসিয়াম বলা হয়। এবার কতকগুলি পেশিতন্তু নিয়ে গঠিত হয়, মানে কতগুলি পেশিতন্তু নিয়ে গঠিত হয় ফ্যাসিকেল, যেটা আবার পেরিমাইসিয়াম আবরণ দ্বারা আবৃত, ঠিক আছে? এটা পেরিমাইসিয়াম। আবার কতগুলি ফ্যাসিকেল, কয়েকটি ফ্যাসিকেল আবার একটা আবরণ দ্বারা আবৃত হয়ে যায়, তাকে বলছে এপিমাইসিয়াম। এই যে এপিমাইসিয়াম, বুঝেছে? এই জন্য রাখবে ইপিই মানে যে দিক থেকে গণু, বাইরেটা হবে এপি, মাঝখানটা হবে পেরি, ভিতরটা হবে এন্ডোমাইসিয়াম। এই যে কাভারিং অফ মাসেল ফাইবার, কাভারিং অফ ফ্যাসিকল বা বান্ডিল অফ মাসেলস। ফ্যাসিকল মানে কি, বান্ডিল অফ মাসেল বলায়, মানে পেশিতন্তুর বান্ডিলকে বা গুচ্ছকে। আচ্ছা, কাভারিং অফ হোল মাসেল, গোটা মাসেলের কভারটাকেই বা আবরণকেই বলছে এপিমাইসিয়াম, ঠিক আছে?
এইবার আমি তোমাদের ওইটা কিন্তু আঁকতে হবে, এইটাই পরীক্ষা কিন্তু আঁকতে হবে, যেটা বলছে ঐচ্ছিক পেশি। ঠিক আছে, এবার এটাকে যদি একটু ভালো করে তোমার এই দিক থেকে তাকাও, তো এরকম এঁকেছি আমি। দেখো, যেটা সমস্ত পেশির আবরণ, মানে হোল পেশির আবরণ, মানে সমস্ত একটা পেশির বাইরের আবরণকে বলছে এপিসিয়াম। পেশতন্ত্রের মধ্যে কয়েকটা বান্ডিলের যে গঠিত, তাকে যে ফেসিকল বলছে, ফেসিকুলের আবরণকে বলছে পেরিমাইসিয়াম। আর এক একটা পেশিতন্তুর আবরণকে বলছে এন্ডোমাইসিয়াম। সবগুলো কিন্তু এগুলো কানেকটিভ টিস্যু, যতগুলো আবরণ বললাম। ঠিক আছে, এবার দেখো একটা এবার পেশি তন্তুকে যদি আমি বড় করে দেখাই, তো এরকম, এগুলো হচ্ছে থিক, তাই না? এটা থিক, এগুলো থিন, এগুলো থিন ফিলামেন্ট, এগুলো হচ্ছে থিক ফিলামেন্ট। এরকম প্যারালেলি সমান্তরালভাবে সজ্জিত থাকে লম্বা বরাবর। ঠিক আছে, আচ্ছা। আর এটা দেখতে পাচ্ছ, এটা কি সার্কোলেম্মা, পেশিতন্তুর আবরণকে সার্কোলেম্মা বলা হয়। এই দেখছিলাম। আর এগুলোকে বলছে টিবিউল, এই যে মাঝে দেখতে টিবিউল, এর মধ্যে দিয়ে উদ্দীপনাগুলো ভিতরে যায়। ঠিক আছে, আর এটা সার্কুলোজম রেটিকুলাম, এখানে ক্যালসিয়ামগুলো জমা থাকে। হয়েছে, এবার এইটাকে একটু একটু বড় করে দিয়ে দেখায়, তো এই যে এটা দেখতে পাবো, দেখো এটা থিক, থিক, এটা অর্ধেক অর্ধেক করে নাম হয়েছে। এটা জেড লাইন, এই যে জেড লাইন, দুটো জেড লাইনের মধ্যে এটা সার্কোমিয়ার বলছে। এবার দেখো, এবার যেটুকু অংশে খালি থিক কি আছে, থিক পেশি দিয়ে আছে, থিক ফাইব্রিলটা আছে, যেটুকু এই যে এইটুকু অংশ ঠিক আছে আর কেউ নাই, এটাকে বলছে এইচ জোন। আর যেটুকু একে অপরের সঙ্গে ওভারল্যাপ হয়েছে, এটুকু এটুকু এর ওর সঙ্গে চড়ে আসে, এটাকে বলছে ও ব্যান্ড। ও ব্যান্ড মানে ওভারল্যাপিং ব্যান্ড। আবার যে আর এইটুকু দেখো শুধু থিন ফিলামেন্টটুকুই আছে আর কেউ নাই, এটুকু, এটা বলছে আই ব্যান্ড। এটা হাফ হাফ আই ব্যান্ড বলছে। হাফ কেন, এদিকে হাফ আর এদিকে হাফ নিয়ে ফুল হচ্ছে, এটা হচ্ছে হাফ আই ব্যান্ড। আবার ও ব্যান্ড, এইচ ব্যান্ড, আর এই ও দুটো ও আর মাঝখানে এই দুটোকে নিয়ে একসঙ্গে বলছে এ ব্যান্ড। আবার থিক মাসেলের, ঠিক আছে, এই ওর মাঝখানে যে দাগটা আছে ওটাকে বলছে এম লাইন। ঠিক আছে, পেশিতন্তুর থিক যেটা, হ্যাঁ থিক ফিলামেন্ট যেটা, এই যে থিক ফিলামেন্ট, তার মাঝখানে বরাবর যে দাগটা আছে সেটাকে বলছে এম লাইন। যখন কন্ট্রাকশন হয় তখন দেখো, তখন কি দেখো, থিক ফিলামেন্টটা ঠিকই থাকে, কিন্তু এই যেটা থিন, থিন যেটা সেটা কিন্তু এমনি কন্ট্রাকশনে চলে আসে, যার ফলে কী হয়, কোন ব্যান্ডটা গায়েব হয়ে যায় বলো তো, এই যে এই ব্যান্ডটা, এইচ ব্যান্ডটা আর ও ব্যান্ডটা সম্পূর্ণ গায়েব হয়ে যায়। অনেক সময় আসতে পারে পেশতন্ত্র সংকোচনের সময় কোন ব্যান্ড অস্তিত্ব থাকে না, বা কোন ব্যান্ডটা হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, ও ব্যান্ড আর এইচ ব্যান্ড। ঠিক আছে, এই হচ্ছে তোমার। তো যাই হোক, তোমাদের দিয়ে দিলাম। এরপর যদি কোনো অসুবিধা হয় তো তোমরা জানাবে। এরপর আমরা নেক্সট যেটা চ্যাপ্টার দেবো, আমি কিন্তু প্রথম দিকে চ্যাপ্টার তোমার যেহেতু পড়ো বলে প্রথম চ্যাপ্টারগুলো দিচ্ছি না, শেষের দিক থেকে দিচ্ছি। লোকোমেশন আর মুভমেন্ট করলাম আজকে, তাই তো, লোকোমেশন মুভমেন্ট করলাম হিউম্যান ফিজিওলজির মধ্যে। এর পরের দিন আমি হয় নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন দেবো, অথবা ওই শেষের দিকে গিয়ে আছে কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। ব্যাস, যদি সময় পায়, আসলে স্কুল যেতে হয় তো, আজকে যেমন ছুটি পাচ্ছি বলে আজকে করলাম। যাক, তোমার পড়াশোনা করো, কোনো সমস্যা থাকলে জানাবে আমাকে মেসেজ করে। আর একটা কথা যেটা বলতে চাইছি, আমি যেগুলো দিচ্ছি তোমাদের সত্যি উপকার হচ্ছে বা ভালো লাগছে, যদি ভালো লাগে তো একটু ওই মানে একটু জানাবে, আর ওই সাবস্ক্রাইব করে নেবে, তবে আমি একটু খুশি হবো যে না আমার নিশ্চয়ই ভালো লেগেছে বলে সাবস্ক্রাইব করেছে। তো এটা করে রাখবে। দেখ, এখানে তবে শেষ করছি। আর আমার পরবর্তী যখনই আমি কোনো ভিডিও প্রকাশ করবো সেটা অটোমেটিক পাবে, তার জন্যই বললাম যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেলটাকে অন করে রাখবে। তো তোমরা পড়ে যাও, এখন আর কোনো খেলাধুলা নেই, শুধু বিকালে খেলা করবে আর সব বাকি সময়টা পড়বে। তা সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনায় মন বসাও, এই কামনা করে আমি শেষ করছি।